এটা হলো আমার ডে 1 এর হ্যান্ডরাইটিং, আর এটা হচ্ছে ডে 7 এর হ্যান্ডরাইটিং। সত্যি অনেক ডিফারেন্স, তাই না? আর এটা তুমিও করতে পারবে। এই ভিডিওটা পুরো দেখার পর তুমিও সুন্দর ও পরিষ্কার করে লিখতে শুরু করবে। এই ভিডিওটা পুরো দেখো আর শিখে নাও। তো চলো শুরু থেকে শুরু করি। তুমি যদি শুরুতে এমন খারাপ করে লেখো, তাহলে এই ভিডিও দেখার পর তুমি এমন সুন্দর করে লিখতে শুরু করবে ফলোইং মাই 5 স্টেপস স্ট্র্যাটেজি, এবং এর সাথে তুমি আরও পাবে 2টি বোনাস টিপস, যেটা ফলো করলে তুমি পরিষ্কার লেখার সাথে সাথে দ্রুত লিখতেও শুরু করবে, হুইচ ইজ ভেরি হেল্পফুল ফর ইউর এক্সামস, একাডেমিক্স অ্যান্ড ইন এভরি স্পেয়ার অফ ইউর লাইফ। যখন আমি করতে পারি, তাহলে তুমি কেন করতে পারবে না? তো চলো শুরু থেকে শুরু করা যাক। Step 1. Handwriting Analysis. হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস দিয়ে তোমার 60% কাজ হয়ে যাবে। এটাকে ভালো করে শুনবে, বুঝবে এবং অ্যাপ্লাইও করবে। তাহলে তাড়াতাড়ি করে একটি পেন ও নোটবুক নাও এবং তোমার ইংলিশ বই থেকে যে কোনো চ্যাপ্টার সিলেক্ট করো অ্যান্ড রাইট ওয়ান পেজ উইদাউট পেইং মাস অ্যাটেনশন, যেভাবে তুমি সাধারণত লেখো, তাড়াতাড়ি না করে ও আরামে। এরপর তোমার হ্যান্ডরাইটিংটাকে 4টা প্যারামিটারে চেক করতে হবে। এই 4টা প্যারামিটারকে আমি বলি 4S। প্রতিটি প্যারামিটার ওকে হওয়ার জন্য তুমি পাবে 1 পয়েন্ট। প্যারামিটার 1, সাইজ। তোমাকে এটা চেক করতে হবে যে তোমার লেটারের সাইজ ঠিকঠাক আছে নাকি নেই। স্মল কেস লেটার আপার কেস হয়ে যায়নি তো, অথবা আপার কেস লেটার স্মল কেস হয়ে যায়নি তো। আর এই সমস্যার জন্যই একটি নন ইউনিফর্ম প্যাটার্ন তোমার লেখার মধ্যে লক্ষ্য করা যায়। এরকম মনে হয় যে ভিড়ের মাঝে একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। এখন তুমি চেক করে দেখো তোমার হাতের লেখায় তুমি প্রপার সাইজ ফলো করেছো কি করনি। এখন যদি এই সমস্যা থাকে, তাহলে ঠিক করা যায় কিভাবে? এটা ঠিক করার জন্য তুমি 4 লাইনড নোটবুক অথবা যে কোনো নোটবুক যেটা তোমার কাছে আছে, সেখানে আপার কেস ও লোয়ার কেস প্র্যাকটিস করতে পারো। আর প্র্যাকটিস করার মাধ্যমেই এই সমস্যাটি ঠিক করে নিতে পারো। আর যদি তোমার কোনো নির্দিষ্ট অ্যালফাবেটই খারাপ হয়, তাহলে তোমরা অ্যালফাবেট প্র্যাকটিস করে ঠিক করে নিতে পারো। সেকেন্ড প্যারামিটার হচ্ছে স্পেসিং। করোনা তো দূর হয়ে গিয়েছে, কিন্তু তুমি কি এখনো সোশ্যাল ডিস্টেন্স ফলো করছো? তাও আবার তোমার হাতের লেখায়। এটার মানে হচ্ছে যে তুমি কিছু কিছু লেটার অনেক কাছাকাছি লিখে ফেলেছো যে পড়াই যাচ্ছে না। আবার কিছু কিছু লেটার এত দূরে লিখেছো যে সেটা পড়ার জন্য রিক্সা ভাড়া করে নিয়ে যেতে হচ্ছে। আর এই সমস্যার জন্যই তোমার হাতের লেখা অস্পষ্ট লাগে। আর এই প্রবলেম থেকে বাঁচার জন্য তুমি 1 পেন রুল অথবা 1 ফিঙ্গার রুল ফলো করতে পারো। মানে হচ্ছে ওয়ার্ডসের মাঝখানে 1 আঙুল বা 1 কলম সমান গ্যাপ রাখো। আর এটা করার মাধ্যমে তুমি পজিটিভ রেজাল্ট দেখতে পারবে। আর থার্ড প্যারামিটার হচ্ছে স্টাইল। আরে চুলের স্টাইলের কথা বলছি না, হাতের লেখার স্টাইলের কথা বলছি। তোমাদের মধ্যে অনেকেই এমন আছো যে ক্লাসে এক ধরনের, টিউশনে এক ধরনের ও পরীক্ষায় এক ধরনের স্টাইলে লিখে থাকো। এভাবে এক এক জায়গায় এক এক ধরনের লেখার কোনো সমস্যা নেই, কিন্তু এক একভাবে লিখলে তোমার লেখার স্পষ্টতা ও দ্রুততার প্রতি নেগেটিভ প্রভাব পড়ে। তুমি স্লো লিখতে শুরু করো, আর এটা তুমি একদমই চাও না। তাই তোমার উচিত একটা সুন্দর স্টাইল ফলো করা। আর এই প্রবলেম থেকে বাঁচার জন্য তুমি ডুডলিং করতে পারো, অথবা যেটা তোমার ফেভারিট স্টাইল সেটাকে তুমি কপি করতে পারো। আর ডুডলিং কি সেটা ভিডিও শেষে বুঝতে পারবে। আর তোমার হ্যান্ডরাইটিং স্টাইল ডেভেলপ করতে পারো। আর এটা একদিনে কখনোই সম্ভব নয়। এর জন্য তোমাকে সপ্তাহের পর সপ্তাহ অথবা মাসও লাগতে পারে। ডোন্ট লুজ হোপ অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। ফোর্থ প্যারামিটার হলো স্ল্যান্টিং। কিছু বাচ্চারা কার্সিভ লিখতে লিখতে এত স্ল্যান্টেড লিখে দেয় যে কার্সিভও লজ্জা পেয়ে যায়। এমন লেখা অপরিষ্কার লাগে। তাই তোমার উচিত পাঠযোগ্যতা ও স্ল্যান্টিং মেনটেন করে লেখা। এই প্রবলেম থেকে বাঁচার জন্য তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি প্রিন্ট লিখবে নাকি কার্সিভ লিখবে, নাকি প্রিন্ট ও কার্সিভ মিক্স করে লিখবে। আর সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। আর তোমার উচিত প্রিন্ট ও কার্সিভ মিক্স করে নিজের স্টাইল তৈরি করে লেখা। এতে লেখা দেখতে খুবই সুন্দর লাগে। এখন তুমি এই 4 প্যারামিটারের উপরে তোমার হাতের লেখা অবজার্ভ করো এবং বের করো তুমি কোথায় ভুল করতে, এবং সেটাকে ঠিক করে নাও। তারপর কমেন্ট করে জানাও যে তুমি কত পয়েন্ট পেয়েছো। Step 2. Writing Instrument. তোমার কাছে একটি পারফেক্ট রাইটিং ইনস্ট্রুমেন্টও থাকতে হবে। তার মানে হচ্ছে একটি ভালো কলম থাকতে হবে। একটা ভালো কলম তোমাকে সুন্দর লিখতে অনেকটা সাহায্য করবে। কিন্তু মার্কেটে তো হাজার হাজার ধরনের পেন অ্যাভেলেবল আছে। বল, জেল, রোলার, বল, ফাউন্টেন, ডিটেক্টেবল, ফাইন টিপ, মিডিয়াম টিপ, ইরেজেবল, কার্টিজ, নোট কার্টিজ, ওয়াটারপ্রুফ, স্মার্ট ফ্রি। তাহলে তুমি একটা ভালো কলম কিভাবে সিলেক্ট করবে? একটা ভালো কলম সিলেক্ট করার জন্য অবশ্যই 3টি বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার 1, কমফোর্ট। তুমি যখনই কোনো পেন নিবে, তার গ্রিপিং কমফোর্টেবল হতে হবে। রাবার কোটেশন গ্রিপ থাকতে হবে। আর যদি কোনো প্যাটার্ন সহ গ্রিপ হয় তাহলে ভালো। আর তাছাড়া অনেকের কাছে প্লেন গ্রিপিং পেন ভালো লাগে, তুমি এটাও ট্রাই করে দেখতে পারো। নাম্বার 2 হলো পারফরমেন্স। পেনের ইঙ্ক যেটা আছে সেটা স্মুথলি ফ্লো করতে হবে। ইঙ্ক কনসিস্টেন্ট হতে হবে, স্মাচ ফ্রি হতে হবে, ওয়াটারপ্রুফ হতে হবে, আর তাড়াতাড়ি শুকিয়ে যায় এমন হতে হবে, যাতে তুমি ফাস্ট ও সুন্দর লিখতে পারো। তৃতীয় জিনিসটা হলো প্রাইসিং।
কলমটা তোমার বাজেটের মধ্যেও থাকতে হবে এবং বাজারে এমন অনেক কলম আছে যেগুলো তোমার বাজেট প্রাইসিং এর মধ্যে সুন্দর ও ভালো কোয়ালিটির কলম অফার করে। আর তোমরা চাইলে কলমগুলো অনলাইনেও কিনতে পারো। Step 3 Gripping Technique. তুমি তো একটা পারফেক্ট কলম সিলেক্ট করে নিলে, কিন্তু যদি তুমি কলম ঠিকঠাক ধরতেই না পারো তাহলে তুমি কিছুটা এমন লিখবে। তো সাধারণত কলম ধরার জন্য 4টা টেকনিক রয়েছে: ডাইনামিক ট্রাইপড, ডাইনামিক কোয়াড্রাপড, লেটারাল ট্রাইপড অ্যান্ড লেটারাল কোয়াড্রাপড। এই প্রতিটি পদ্ধতির আলাদা আলাদা সুবিধা ও সমস্যা আছে। তোমার জন্য দ্রুত ও পাঠযোগ্যভাবে লেখার জন্য বেস্ট হবে ডাইনামিক ট্রাইপড গ্রিপিং। তোমাকে কলমটি ধরতে হবে কেবল 3টে আঙুল ব্যবহার করে: থাম্ব, ইন্ডেক্স ও মিডল ফিঙ্গারের উপর পেন রেস্ট করবে, আর বাকি 2 ফিঙ্গার দিয়ে কলমটা কন্ট্রোল করতে হবে। এই গ্রিপিং টেকনিকটি সবচেয়ে ভালো, কারণ এটাতে তুমি দ্রুত ও সুন্দর লিখতে পারবে। তাই তোমাকে এই গ্রিপিং টেকনিকটি ব্যবহার করতে হবে ফর ইউর এক্সামস অ্যান্ড স্টাডিজ টু। Step 4 Sitting Posture. খাবার কি তুমি বিছানায় শুয়ে খাও? না, তাই না? তার মানে একটা সুইটেবল পোস্টারে বসে খাও। তাহলে লেখার সময় তুমি বিছানায় শুয়ে কেন লেখো ভাই? এই অভ্যাসটা এখনই ছেড়ে দাও আর টেবল চেয়ার এ প্রপারলি বসে লেখার হ্যাবিট করো। তাহলে এখন বলতে পারো একটা স্ট্যান্ডার্ড সিটিং পোস্টার কেমন হওয়া উচিত? এমন হওয়া উচিত যে তোমার স্পাইন স্ট্রেট থাকবে আর পা ফ্লোরে ফর্মালি স্ট্রেট হবে, আর টেবলে তোমার হাত নড়াচড়া করার জন্য যথেষ্ট জায়গা থাকবে। কিছুটা এমন সিটিং পোস্টার তোমাকে ফলো করতে হবে, আর এই সিটিং হ্যাবিট তোমার এক্সাম ও স্টাডিজ দুটার জন্যই খুব উপকারী। এজন্য আজকে থেকে এবং এখন থেকেই এই সিটিং পোস্টার ফলো করো। Step 5 Practice. হ্যাঁ, এটা তো খুব জরুরি। আর তোমরা সবাই অবশ্যই জানো যে প্র্যাকটিস ছাড়া এই স্টেপগুলোর অবস্থা তেমনই হবে যেমনটা বাংলাদেশ টিমের ওয়ার্ল্ড কাপে হয়। কিন্তু আমি থাকতে তোমাদের হাল এমন হতে দেব না, কারণ আমি তোমাদের একটি পারফেক্ট প্র্যাকটিস স্ট্র্যাটেজি দিব। তোমাকে সবার প্রথমে একটা নির্দিষ্ট সময় ঠিক করে নিতে হবে, সকাল অথবা সন্ধ্যা, যে কোনো সময় যখনই তুমি কমফোর্টেবল মনে করো। আর তোমাকে প্রতিদিনই 30 থেকে 35 মিনিট অনুশীলন করতে হবে। কিন্তু প্র্যাকটিস করবে কিভাবে, কোথা থেকে করবে? তুমি তোমার হোমওয়ার্ক অথবা অ্যাসাইনমেন্ট লেখার সময় প্র্যাকটিস করতে পারো। এছাড়া স্টেপ 1 অর্থাৎ হ্যান্ডরাইটিং অ্যানালিসিসে যেসব ভুল খুঁজে পেয়েছিলে সেগুলোকে একই সাথে ঠিক করে দিতে পারো। অ্যান্ড ইন অনলি 2 days তুমি অনেক ডিফারেন্স দেখতে পারবে। সো কিপ প্র্যাকটিসিং। Bonus. ফার্স্ট বোনাস স্টেপ ইজ ডুডলিং। ডুডলিংয়ে তুমি র্যান্ডম লাইন্স ড্র করে কিছু ক্রিয়েটিভ তৈরি করো। হ্যাঁ, তুমি যেমনটা তোমার খাতার পিছনের বলাটের পেজে করো, এটাকেই ডুডলিং বলে। এটার মাধ্যমে ফিঙ্গার মাসেলস খুলে যায়, যার ফলে দীর্ঘ সময় লেখার সময় হাতে ব্যথা করে না, আর তুমি কন্টিনিউয়াসলি লিখতে পারো। কমেন্ট করে জানাও তোমরা কে কে ডুডলিং করতে কিন্তু জানতে না যে এটাকে ডুডলিং বলা হয়। সেকেন্ড বোনাস স্টেপ হলো ধৈর্য। এই ভিডিও দেখার মাত্রই তোমার হাতের লেখা সুন্দর হয়ে যাবে না, এজন্য তোমার অনেক সময় লাগবে। এই সময় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, বিকজ উই অল নো দ্যাট দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। সো গাইজ, ধৈর্য ধারণ করো ও অনুশীলন করতে থাকো। আর এই ভিডিওটা তোমার সেই বন্ধুকে পাঠাও যার লেখা পড়তে গিয়ে তোমার চোখ খুলে হাতে চলে আসে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল বুকিশ স্টাডি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।